দেখো সবাই ডান্স করছে, আমরাও করতে পারি ফ্রেন্ড হিসেবে। প্লিজ। কথাটা বলল ইয়াদ। ঝুমু বলল ওকে। ঝুমুরও চলে গেল ইয়াদের সাথে ডান্স করার জন্য। আবির ডান্স পছন্দ করে না, তাই বসে আছে। হঠাৎ করে রাফির নজর গেল ইয়াদের সাথে ঝুমু নাচতেছে। এটা দেখে তো রাফির মাথায় রক্ত উঠে গেল। না পারছে দেখতে, না পারছে সইতে, আর না পারছে গিয়ে ঝুমুরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে। রাগে তার সারা শরীর জ্বলছে। এক পর্যায়ে ডান্সের পার্ট শেষ হয়ে গেল। ডান্স শেষ হওয়ার পরও কিছুক্ষণ আড্ডা দিল সবাই। তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে রাফির ফ্রেন্ডরা সবাই রাফিকে বিদায় জানিয়ে যার যার বাসায় চলে গেল। রাফি সবাইকে বিদায় দিয়ে ওর রুমে চলে গেল। ওর রুম পুরো বোঝাই হয়ে গেছে গিফটে। এত পরিমাণ গিফট আজ রাফি পেয়েছে। সে বিছানায় বসে সব গিফটগুলো খুলে খুলে দেখতে লাগলো। সেই সময় কে যেন দরজার ওপাশ থেকে দরজা নক করল। রাফি বলল, কে? তখনই মেলি কণ্ঠ ভেসে আসলো, আসবো? বুঝলাম ঝুমুর এসেছে। এসো। হাতে একটা বড় গিফটের প্যাকেট। কি আছে ওটাতে? আসলে আগে গিফটটা দিতে পারি নাই তো, এখন দিতে আসলাম। নিচের দিকে তাকিয়ে কথাটা বলল ঝুমু। রাফি বলল, ওমা তাই নাকি? ব্যঙ্গ ধরে। দেখি তো কি আছে। রাফি ঝুমুরের কাছ থেকে গিফটের প্যাকেটটা নিয়ে খুলে দেখল তার মধ্যে সাদা মকমলের ডিজাইন করা একটা সুন্দর পাঞ্জাবি রাখা। আজকে এমনিতেও রাফি ঝুমুরের ওপর অনেক রেগে আছে। তাই রাফি সিদ্ধান্ত নিল যে আজকে ঝুমুকে এমন অপমান করবে যে আর কখনো ভুলেও যাতে করে রাফির সামনে ভাব দেখাতে সাহস পাবে না। এবং জীবনে কোনো ছেলের সাথে কথা বলতে হলে দুবার ভেবে যেন বলতে হয়। রাফি বলল, এরকম থার্ড ক্লাস টাইপের গিফট অবশ্য তোর মতো মেয়েরাই কাউকে দেয়। কথাটা শুনে ঝুমুর রাফির দিকে অবাক নয়নে তাকালো। আবার রাফি বলল, এত কম দামে গিফট তো আমাকে কেউই দেয় নাই। ওদিকে তাকিয়ে দেখতো কত দামি দামি গিফট। ওগুলোর কাছে তোর দেয়া গিফট তো নখেরও সমান না। আর তুই ভাবলি কি করে এরকম থার্ড ক্লাস টাইপের গিফট তো আবার তোর মতো একটা মেয়ের উপহার দেয়া, তা আমি পরবো? পাঞ্জাবিটা মাটিতে ফেলে দিয়ে করুণ নয়নে রাফির দিকে তাকিয়ে আছি। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কখনো ভাবতেই পারি নাই যে এতটা অপমানিত হতে হবে। এরপর রাফি বলল, তোর এত অ্যাটিটিউড যে সবাই বার্থডে উইশ করেছে কিন্তু তুই করিসনি। এমনকি ওখানে উপস্থিত ছিলি না। ওরা তো আমার জন্য কত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যানও করেছে, কিন্তু তুই কি করেছিস? রাফি গিয়ে ঝুমুরের হাত শক্ত করে চেপে ধরে। রাফি বলল, পরপুরুষের হাত ধরতে খুব মজা, তাই না? খুব ভালো লাগে তাদের সাথে নাচতে। খুব জোরে হাত মুচড়ে। ঝুমু ব্যথায় কুকিয়ে উঠেছে, কিন্তু তবু কিছু বলছি না। আমি ব্যথায় কুকিয়ে উঠলাম, কিন্তু তবু কিছু বললাম না। সব কিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছি। এবার রাফি বলল, তোর মতো মেয়েরা তো এসবই করতে জানে ছেলেদের সাথে। 19-20 গিরি তো খুব ভালোভাবে শিখেছিস। নীরবে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে। এসব শোনার আগে আমার মরণ হলো না কেন? আর একটা কথা মনোযোগ দিয়ে শোন। তোর এই ভালো মানুষই অ্যাটিটিউড রূপের বরে অন্য কারোর সাথে করিস, আমার সামনে কখনো করবি না। আর হ্যাঁ, আজকের পর থেকে মুখও আমি দেখতে চাই না তোর। আমার সামনে কোনো দিনও আসার চেষ্টা করবি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আঙ্গুল তুলে কথাটা বলল রাফি। কথা বলতে পারছি না, তবু অনেক কষ্টে কথাটা বললাম। চিন্তা করো না, আজ থেকে আর কখনো আসবো না তোমার সামনে, দেখাবো না আমার এই অপয়া মুখ তোমাকে। তবে প্লিজ একটা প্রার্থনা করবে যে আজকে রাতেই যেন আমার মৃত্যু হয়। এ বলে দৌড়ে নিজের রুমে চলে গেলাম। অপরদিকে রাফি ওর শেষ কথাটা শুনে বুকটা ধক করে উঠল। তাহলে কি আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি নাকি? এত কিছু শোনানো মনে হয় ঠিক হয়নি। হঠাৎ করে রাফির টেবিলের দিকে চোখ গেল। ছোট বড় অনেকগুলো গিফট বক্স রাখা। সে টেবিলের পাশে গিয়ে তার সামনে রাখা বক্সটা তুলল। খোলার পরে দেখতে পেল যে অ্যান্টিকের অনেক দামি একটা শোপিস রাখা। রাফি ভাবল, আরে এই শোপিসটা তো দেখতে তো সেই অবিকল সেই শোপিসটার মতো, যেটা আজ থেকে 5 বছর আগে ঝুমুর ভেঙেছিল। এটা কোথা থেকে এলো আর কে দিল? বিড়বিড় করে রাফি পাশে রাখা আর একটা বক্স খুলে দেখল। সেটাতে রাখা রাফি যে পারফিউমটা ইউজ করে সেটা। আরেকটা রাখা রাফির সব থেকে প্রিয় ব্র্যান্ডের ঘড়ি।
আরেকটা রাখা মাই লাভ লেখা ডিজাইন করা একটা ফ্রেমের মধ্যে রাফির হাস্যরসের একটা পিকচার। রাফি ভাবছে এগুলোকে দিল, প্রত্যেকটা গিফটে অভাগী লেখা। হঠাৎ করে শেষ গিফটটা তুলে দেখার সময় সেটার নিচে একটা চিঠির মতো কাগজ দেখতে পেল। সে সেটা খুলে পড়তে লাগলো। প্রিয়, তোমার নাম উচ্চারণ করে মুখে নেবার মতো অধিকার আমার নেই। আমি জানি তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করো, আমাকে সহ্য করতে পারো না। তাই তো 5 বছর আগে আমাকে কাঁদিয়ে আমার থেকে দূরে চলে গিয়েছিলে। সেই 5 বছর কেঁদেছি তুমি কাছে না থাকায়। এখনও তুমি আমার অনেক কাছে, তবুও কাঁদতে হয় তোমার করা অবহেলা আর অপমানের জন্য। কি দোষ করেছিলাম আমি বলতে পারো? 5টা বছর কি কম ছিল কাঁদানোর জন্য? একটা সময় ছিল যখন আমি কাঁদলে তুমি ব্যস্ত হয়ে পড়তে আমার মুখে হাসি ফোটানোর জন্য। তখন তুমি আমার মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য কত কিছুই না করতে। আর এখন তুমি আমাকে কি করে কাঁদাবে, কি করে আমার চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরাবে, সেই নিয়ে সবসময় ব্যস্ত থাকো। ভেবেছিলাম আজকে তোমাকে বলবো কতটুকু ভালোবাসি, কিন্তু তা বলা হয়ে ওঠেনি কোনো এক কারণে। তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি আমার তুচ্ছ জীবনটা বাজি রাখতে পারি। যেদিন দেখব তুমি অন্য কারো হয়ে গেছো, সেদিনই হবে আমার জীবনের শেষ দিন। সবশেষে একটা কথাই বলবো, ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি আমার সেই পাগলটাকে। আই লাভ ইউ এ লট মোর দেন অফ মাই লাইফ। ইতি অভাগী ঝুমু। কাগজটা পড়ে রাফি তো একেবারে শিহরিত, কিছু বলার ভাষায় হারিয়ে ফেলেছে। ওদিকে ঝুমুর নিজের রুমে গিয়ে কাঁদতে লাগলো। ওর ভিতরটা ফেটে যাচ্ছে কষ্টে। হয়তো কষ্টগুলো কিছুটা এই চোখের পানি দিয়ে বের হচ্ছে। আজকের রাফির করা অপমান কিছুতে সহ্য করতে পারছে না ঝুমু। জোরে জোরে ফুপাতে লাগলাম। জানতাম ঘৃণা করে, কিন্তু এতটা যে ঘৃণা করে তা জানতাম না। আল্লাহ আমাকে মেরে ফেলো, কেন বাঁচিয়ে রেখেছ আমারে? আমি যে এত কষ্ট সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। হঠাৎ করে ঝুমুর জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মনে হচ্ছে আর ফুসফুসটা ফেটে যাবে। নাক থেকে রক্ত পড়তে লাগলো। খুব বেশি করে শ্বাসকষ্ট হতে লাগলো। মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেল। টেবিলের কোনায় ওর মাথায় জোরে আঘাত লাগলো, আর ওর চারিদিকে শুধু অন্ধকার মনে হচ্ছে। নীলা কি যেন মনে করে ঝুমুরের রুমের দিকে আসলো। নীলা দরজা খুলে ভিতরে এসে দেখতে পেল যে ঝুমুর নিচে পড়ে আছে। ওর মাথা ফেটে গেছে, নাক দিয়ে রক্ত পড়ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। নীলার বুকটা ধক করে উঠল। সে জোরে চিৎকার করে দৌড়ে ঝুমুরের কাছে গেল। ঝুমুর, এই ঝুমুর, কি হয়েছে তোর? এই ঝুমুর, কথা বল প্লিজ, কথা বল। ঝুমুরের গালে হাত দিয়ে। নীলা সেই সময় কেঁদে দিল যখন দেখলো ঝুমুর কোনো কথা বলছে না। জোরে জোরে সবাইকে ডাকতে লাগলো, আব্বু, আম্মু, মেজো আব্বু, কে কোথায় আসো, আসো প্লিজ, প্লিজ সবাই ঝুমুরের রুমে আসো তাড়াতাড়ি, চিৎকার করে বলতে লাগলো। ঝুমুরের আম্মু দৌড়ে আসলো সবার আগে। নীলার কি হয়েছে? চিৎকার। বাকিটুকু বলতে পারলো না, তার আগেই নিচের দিকে চোখ গেল আর দেখলো যে ঝুমুর নিচে পড়ে আছে। নীলা, কি হয়েছে আমার মেয়ের? নীলা বলল, জানি না মেজো আম্মু, কিছু জানি না। আমি ঝুমুরের রুমে এসে দেখেও নিচে পড়ে আছে। ওগো শুনছো, দেখো না আমার মেয়ে জানি কীরকম করছে, তাড়াতাড়ি এসো। নীলার আর ঝুমুরের আম্মুর চিৎকার শুনে ঝুমুরের আব্বু রুমে চলে এলো। ঝুমুরের আম্মু, ওগো শুনছো, দেখো না আমার মেয়ে জানি কীরকম করছে, তাড়াতাড়ি আসো। নীলার আর ঝুমুর আম্মুর চিৎকার শুনল রাফি ওর রুমে বসে। রাফি বলল, কি হলো? ওখানে এত চেঁচামেচি কেন? তাও আবার ঝুমুরের রুম থেকে? ঝুমুরের আবার কিছু হলো না তো? রাফি দৌড়ে ঝুমুরের রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখলো ঝুমুর নিচে পড়ে আছে। রাফি তাড়াতাড়ি গিয়ে ঝুমুরের পাশে বসে ওর মাথাটা রাফির কোলে রাখলো। ঝুমুর, এই ঝুমুর, তোর কি হলো? চোখ খোল। নীলা, ওর অবস্থা কি করে হলো? আমি জানি না ভাইয়া, আমি ঝুমুরের রুমে এসে দেখেও নিচে পড়ে আছে আর এরকম করে। মিস্টার আশরাফ, মিস্টার আলতাফ সহ সবাই দৌড়ে আসলো। মিস্টার আলতাফ তো পাগল প্রায় একমাত্র মেয়ের এই অবস্থা দেখে। আর তুষারও কি থেকে কি করবে বুঝতে পারছে না। রাফি ঝুমুরকে কোলে তুলে নিয়ে বাহিরে বের হতে লাগলো আর তুষারকে বলল যে তাড়াতাড়ি গাড়ি বের করো। রাত তখন 12টারও বেশি। তুষার গাড়ি ড্রাইভ করছে আর মিস্টার আলতাফ তুষারের পাশে বসে আছে তার সামনে। আর পিছনের সিটে রাফি ঝুমুরকে কোলে নিয়ে বসে আছে।
রাফি ঝুমুরের মাথাটা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। ওর মনে হচ্ছে কেউ ওর থেকে ঝুমুরকে কেড়ে নিয়ে যাচ্ছে। পিছনের গাড়িতে বাকি সবাই আসলো। ঝুমুরকে হাসপাতালের ভিতর নিয়ে গেল। ডক্টর দেখে ওকে তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে গেল আর ওর ট্রিটমেন্ট করতে লাগলো। একে একে সবাই আসলো হাসপাতালে। ঝুমুরের আম্মু তো কান্না করতে করতে সেন্সলেস হয়ে পড়েছে। ওনাকে রাফির আম্মু আর তুষারের বউ অর্ণা সান্ত্বনা দিচ্ছে। মিস্টার আলতাফকে তার বড় ভাই মিস্টার আশরাফ সহ তার বাকি ভাইরা সান্ত্বনা দিচ্ছে। তুষারেরও কান্না করতে করতে নাজেহাল অবস্থা। আজ ওর একমাত্র পিসি বোনটার এই অবস্থা। রাফি শুধু নীরব দর্শকের মতো দেখছে। ওর যে কাউকে সান্ত্বনা দেওয়া বা কান্না করার ভাষা নেই। নীলা কান্না করতে করতে বারান্দায় চলে গেল। এটা দেখে রাফি ওর পিছনে পিছনে গেল। নীলা রাফিকে দেখে হাউমাউ করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নীলা বলল, ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। আমি যে ঝুমুরের কষ্ট মোটেও সহ্য করতে পারি না। কেঁদে কেঁদে কথাটা বলল। কাঁদিস না বোন, ঝুমুরের কিছু হবে না, ও ঠিক হয়ে যাবে, আগের মতো দেখিস। নীলা বলল, ভাই তুমি জানো না ঝুমুর তোমাকে কতটুকু ভালোবাসে। ঝুমুরের এরকম অবস্থা আরও একবার হয়েছিল। যেদিন তুমি ওকে ছেড়ে লন্ডন চলে গিয়েছিলে সেদিন রাতে ওর প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। হোয়াট, কি বলিস এগুলো? নীলা বলল, হ্যাঁ, সেদিন তোমার চলে যাওয়া মেনে নিতে পারেনি ঝুমুর। তখন ডক্টর বলেছিল যে অতিরিক্ত মানসিক চাপ পড়ার কারণে ওর এই অবস্থা হয়েছিল। আরও বলেছে যে দ্বিতীয়বার যদি এমন কিছু ঘটে তাহলে ওর বাঁচা মরা নিয়ে টানাটানি লাগতে পারে। কি বলিস বোন, এগুলো তুই আমাকে আগে কেন বলিস নাই? নীলা বলল, বলতে আমি তোমাকে চেয়েছি, কিন্তু ঝুমুর আমাকে বলতে দেয়নি। জানো ভাইয়া, বিগত 5টা বছর এমন একটা রাত নাই যে ঝুমুর তোমার জন্য কান্না করে নাই। আমি ছাড়া এগুলো আর কেউ জানতো না বাড়ির। তুমি কি জানো আজকে তোমার জন্মদিনের সারপ্রাইজ প্ল্যানটা কে করেছে? এ সবটাই ঝুমুর করেছে। রাফি বলল, মানে? তাহলে রিয়া নাকি? নীলা বলল বাকিটুকু বলতে না দিয়ে। রিয়া আপু কিছু করে নাই, সবটাই ঝুমুর করেছে। এমনকি রাত 12টার সময় তোমার ফোনে একটা আননোন নম্বর থেকে তোমার হোয়াটসঅ্যাপে ভিডিও মেসেজ পাঠিয়ে ওই তোমাকে জন্মদিন উইশ করেছিল। তুমি যদি সব সময়ের মতো ওকে আবার অপমান করো সেই ভয়ে এই পুরো কাজের ক্রেডিট নিজে না নিয়ে রিয়া আপুকে দিয়েছে। সবার আড়ালে তোমার রুমে অনেকগুলো গিফটও রেখে আসে। কাউকে এতটা ভালো কেউ কীভাবে বাসতে পারে সেটা আমি কখনো দেখি নাই ভাইয়া, যদি ঝুমুরকে না দেখতাম। কেঁদে কেঁদে কথাগুলো বলল নীলা। রাফি নিশ্চুপ। ঝুমুর আমার জন্য এত কিছু করেছে আর আমি কিনা ওকে কষ্ট দেওয়ার জন্য, ওকে কাঁদাবার জন্য উঠে পড়ে লেগেছি। ছি, এসব আমি কি করে করতে পারলাম আমার পাখির সাথে? নীলা বলল, আমার কেন জানি মনে হচ্ছে ওর এই অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী। হয়তো তুমি ওকে এমনভাবে অপমান করেছো সেটাও সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। যদি এটাই হয়ে থাকে তাহলে তুমিও শুনে রাখো একটা কথা, ঝুমুরের যদি কিছু হয় তাহলে আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। রাফি বলল, আমি নীলার যাওয়ার পানে তাকিয়ে আছি। আমি নিজেই তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি যা ঝুমুরের সাথে করেছি তা ক্ষমার অযোগ্য। আমি আর কখনো পাগলিটাকে কষ্ট দেব না। চোখ থেকে পানি মুছে তারপরে রাফিও সবার পাশে এসে দাঁড়ালো। রাফি স্থির এক জায়গায় থাকতে পারল না, আইসিইউর সামনে পায়চারি করতে লাগলো। প্রায় ঘন্টা 2 পরে ডক্টর বের হলো। সবার আগে রাফি ছুটে গেল ডক্টরের কাছে। রাফি বলল, ডক্টর, ঝুমুরের কি অবস্থা? ও ভালো আছে তো? ডক্টরকে বের হতে দেখে তুষার, মিস্টার আলতাফ আর মিস্টার আশরাফ সহ সবাই দৌড়ে আসলো। ডক্টর বলল, দেখুন, আমরা আল্লাহর রহমতে ওনাকে সুস্থ করতে পেরেছি। আপনারা যদি আর কিছুক্ষণ দেরি করে ওনাকে নিয়ে আসতেন তাহলে তার জীবন রিস্কের মধ্যে পড়ে যেত। কিন্তু ওনার জ্ঞান এখনও ফেরেনি। কয়েক ঘন্টা পরে ওনার জ্ঞান ফিরতে পারে। চিন্তার কোনো কারণ নেই। ওনাকে এখন কেবিনে শিফট করা হয়েছে। তুষার বলল, থ্যাংক গড। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর। আমি কি ওকে দেখতে পারি? ডক্টর বলল, দেখতে পারবেন, কিন্তু একজন একজন করে বেশি মানুষ গিয়ে ভিড় করলে রোগীর সমস্যা হতে পারে। আর যে কোনো একজন আমার সাথে চলুন, কিছু ঔষধ প্রেসক্রাইব করে দিতে হবে। এই কথা শুনে মিস্টার আশরাফ বলল, ডক্টর আপনি চলুন, আমি আসছি। মিস্টার আশরাফ ডক্টরের সাথে চলে গেল ডক্টরের রুমে। আর এদিকে এক এক করে সবাই ঝুমুরের রুমে গিয়ে দেখে আসছে। অবশেষে রাফির পালা আসলো। রাফি ভিতরে ঢুকে দেখলো সাদা বেডে ঝুমুরকে শোয়ানো হয়েছে। ঘুমন্ত অবস্থায় ঝুমুরকে অনেক মায়াবী লাগছে। মনে হচ্ছে কোনো পরী শুয়ে রয়েছে। রাফি ধীর পায়ে ঝুমুরের দিকে এগিয়ে গেল।
গিয়ে ঝুমুরের বেডের পাশে রাখা চেয়ারে বসলো আর ঝুমুরের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। রাফি বলল, আমি তোকে শুধু কষ্ট দেই তাই না রে? আমি খুব খারাপ, খুব বাজে আমি। নলি কি তোকে এত কষ্ট দেই কি করে আমি? আমার জন্য তুই কত কষ্ট সহ্য করেছিস শুধুমাত্র আমাকে ভালোবাসিস বলে। আর আমি কত বোকা বল, আমি তোর ভালোবাসা বুঝতে পারি নাই। চোখের পানি মুছে। এখন থেকে তোকে আর কখনো কষ্ট দেব না, প্রমিস। ভালো তো আমিও তোকে বাসি সেই ছোট্টবেলা থেকে, কিন্তু সেটাকে মনের গহীনে চেপে রেখেছি, প্রকাশ করি নাই। এখন আর এসব হবে না, অনেক ভালোবাসবো তোকে, অনেক বেশি আগলে রাখবো বলেই ঝুমুরের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। রাফি ঝুমুরের কেবিন থেকে বাইরে বের হয়ে ওর আব্বুর কাছে গেল। রাফি বলল, আব্বু। হ্যাঁ বলো। ডক্টর কি বলল? ডক্টর বলল, আমাদের ঝুমুর নাকি কোনো একটা কিছু নিয়ে মানসিক সমস্যা আছে, কোন যেন এক টেনশন ওর মাথায় প্রভাব বিস্তার করেছে খুব খারাপভাবে, সেটাই ডক্টর বলল। কিন্তু আমি বুঝতে পারছি না ঝুমু কি এমন টেনশনে আছে যে আমাদের কাউকে বলতে পারছে না, চিন্তিত হয়। মিস্টার আলতাফ, তাই তো ভাইয়া। আমি তো আমার ঝুমুরের কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখি নাই। তাহলে আমার মামনির কি এমন টেনশন যেটা আমাদের কাউকে বলতে পারছে না? রাফি বলল, তুমি চিন্তা করো না মেজেজ আসছো, আমি ঝুমুরকে একদম স্বাভাবিক করে তুলব ইনশাল্লাহ। আব্বু, আর কি বলল ডক্টর? মিস্টার আশরাফ বললেন, 1 সপ্তাহের মধ্যে আমাদের ঝুমু সুস্থ হয়ে যাবে, আর এই 1 সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিচ্ছে, এগুলো ওকে নিয়মিত খাওয়াতে হবে, আর ওকে সবসময় হাসি খুশি রাখতে হবে। সুস্থ হওয়ার পরে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। আর ডক্টর বলেছে ঝুমুরের মন যেন সবসময় ফুরফুরে থাকে। আর হ্যাঁ, ডক্টর এও বলেছে ঝুমুর নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করে না। এটা কি সত্যি নীলা? নীলা বলল, হ্যাঁ আব্বু, কালকে যে সকালবেলা মেজেস আসুকে জোর করে খাওয়ালো, তারপরে আর একটা দানা পানিও খায় নাই। মিস্টার আলতাফ বলল, কি বলছো নীলা? আমাকে বলনি কেন যখন ঝুমুর সারাদিন কিছু খায় নাই? এর জন্যই তো আমার মেয়েটা এত দুর্বল হয়ে পড়ছে। নীলা বলল, কাউকে বলতে দিলে তো তারপর বলবো ঝুমুর যে চাপা স্বভাবের, নাও কাউকে কিছু বলবে আর আমাকেও কিছু বলে দেয় না। তখনই তুষার ঔষধের প্যাকেট আর কিছু খাবার প্যাকেট নিয়ে আসলো। তুষার বলল, আব্বু, এই নাও ঝুমুরের ওষুধ, ডক্টর যা যা বলেছে সেগুলো, আর এই খাবার প্যাকেটগুলো তোমরা সবাই খেয়ে নাও। আর হ্যাঁ, আব্বু, আম্মু, বড় আম্মু, রাফি আর নীলাকে বাদে সবাই বাড়িতে পাঠিয়ে দিয়েছি, খামোখা এখানে ভিড় করে কোনো লাভ নেই। রাফি বলল, ঠিক করেছিস ভাইয়া, সবাইকে এখানে কোনো দরকার আসবে না। তারপর সবাই তুষারের রান্না খাবারগুলো খেয়ে ঝুমুরের জ্ঞান আসার অপেক্ষা করতে লাগলো। ফজরের আজানের কিছু সময় পরে সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে, তখন ঝুমুরের জ্ঞান ফিরল। ঝুমুরের কেবিনে রাতে নীলা আরও রাম্মু ছিল। ঝুমুরের জ্ঞান ফিরতে সাথে সাথে ডক্টরকে ইনফর্ম করা হলো। ডক্টর এসে ঝুমুরকে দেখতে লাগলো। ঝুমুরের মুখে অক্সিজেন মাস্ক লাগানো, তাই সে কথা বলতে পারছে না। ডক্টর চেক আপ করার পরে ঝুমুরের মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে দিলেন। তারপর তাকে জিজ্ঞেস করছে, তোমার এখন কেমন লাগছে? নিজেকে খুব দুর্বল লাগছে। কিন্তু আমি হাসপাতালে কেন? কি হয়েছে আমার? ভাঙা কণ্ঠে কথাটা বলল ঝুমু। আসলে তোমার শরীর প্রচণ্ড দুর্বল থাকার কারণে তুমি মাথা ঘুরে পড়ে যাও, তাই তোমাকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়। কিন্তু আমি তো হাসপাতালে থাকতে একদম পছন্দ করি না, আমার একদম ভালো লাগে না, আমি বাসায় যাব। অস্থির হয় না মামনি, তুমি এখন অনেক দুর্বল, তোমাকে কষ্ট করে হলে একদিন হাসপাতালে থাকতে হবে, কালকে সকালে না হয় তোমাকে ডিসচার্জ করে দেওয়া হবে। ঝুমুরের আম্মু বলল, হ্যাঁ রে মা, কালকে সকালেই তোকে বাসায় নিয়ে যাব, তোকে আর কষ্ট করে এখানে থাকতে হবে না। ঝুমু বলল, আচ্ছা আম্মু, আব্বু কোথায়? আর ভাইয়াই বা কোথায়? তোর আব্বু বাইরে গেছে তোর জন্য খাবার আনতে, তার সাথে তুষারও গেছে, চলে আসবে হয়তো এখনই। ঝুমু বলল, ও। কিছুক্ষণ পর মিস্টার আলতাফ আর তুষার খাবার নিয়ে আসলো। খাবারের প্যাকেটটা ঝুমুরের আম্মুর হাতে দিল। তুষার বলল, এখন থেকে নিয়মিত খাবার খেতে হবে ঝুমু, খাবার নিয়ে তেড়িমেড়ি করলে চলবে না কিন্তু। তারপরে ঝুমুকে একটু হালকা বসিয়ে বালিশের সাথে হেলান দেয় খাবার খাওয়ানো হলো, অতঃপর ওষুধ খাওয়ানো হলো। একটু পরে সকাল সকালই বাসার সবাই ঝুমুরকে দেখতে আসলো হাসপাতালে। ঝুমুরের দাদা দাদিও এসেছে। ঝুমুরকে তারা খুব ভালোবাসে, তাই ওর দাদা দাদিও কালকে রাতে হাসপাতালে থাকতে চেয়েছিল, কিন্তু তুষার এদের থাকতে দেয়নি, কারণ ওদের আর কষ্ট করার বয়স নেই, যদি ওনারা আবার অসুস্থ হয়ে পড়ে তাই। ঝুমুরের দাদি এসে ওকে জড়িয়ে ধরলো। দাদি বলল, এখন কেমন আছিস দাদু ভাই?
তোর জন্য অনেক চিন্তায় ছিলাম। ঝুমুর বলল, এখন একটু ভালো লাগছে। আর টেনশন করো না আমার জন্য তোমরা। একে একে সবাই ঝুমুরের সাথে দেখা করলো, শুধুমাত্র রাফি বাদে। সবার দেখা করা হলো। ডক্টর এসে ঝুমুরকে একটা ঘুমের ইনজেকশন দিয়ে দিল, কারণ ঝুমুরের এখন পুরো বিশ্রামের প্রয়োজন। কিছুক্ষণের মধ্যেই ঝুমু ঘুমিয়ে গেল। সবাই যখন রুম থেকে বের হয়ে বাইরে এসে কথা বলছে, তখন রাফি আড়ালে ঝুমুরের কেবিনে ঢুকলো। আস্তে আস্তে গিয়ে ঝুমুরের মাথার পাশে চেয়ার টেনে বসে ঝুমুরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এ দেখার জন্য কোনো শেষ নেই, শেষ হবেও না কোনো দিন। রাফি বলল, ওকে দেখছি আর ভাবছি মহান আল্লাহ যেন সব সৌন্দর্য ওর মায়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কি এমন আছে ওর ভিতরে যেটা আমাকে সর্বদা ওর কাছে টানে? সে যাই থাকুক না কেন, আমার মনের রানী তো তোকেই বানাবো। কপালে গভীরভাবে একটা চুমু দিয়ে ঝুমুর সজাগ থাকতে ইচ্ছে করে রাফির সামনে আসে নাই, কারণ রাফি নিজে অস্থির বোধ করছিল। কিন্তু ঝুমুরের খেয়াল সে ঠিকই রেখেছে। পরের দিন সকালে ঝুমুরকে ডিসচার্জ করে দেওয়া হয়। ডক্টর বলেছিল কমপক্ষে 2-3 দিন হাসপাতাল থাকতে হবে। কিন্তু ঝুমুর হাসপাতালে থাকতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাই ঝুমুরের আব্বু মিস্টার আলতাফ সাহেব ঝুমুরের সব ট্রিটমেন্টের ব্যবস্থা বাসাতেই করেছে। সব ফর্মালিটি মেনে ঝুমুরকে বাসায় নিয়ে আসা হলো। তুষার ঝুমুরকে কোলে নিয়ে গিয়ে ওর বিছানায় বসিয়ে দিল। তুষার বলল, বোন আমার, কিছু খাবি? বল আমায়। তোর ভাবিকে কিছু বানিয়ে আনতে বলবো? গালে হাত দিয়ে জিজ্ঞেস করে। ঝুমুর বলল, না ভাইয়া, আমি এখন কিছু খাবো না, আমার খিদা নাই। খিদা লাগলে এমনিতে চেয়ে নেব। তখনই কোত্থেকে যেন ঝুমা এসে এক লাফ ঝুমুরের পাশে বসে গেল। মাম্মাম, তুমি এতদিন কোথায় ছিলে? আরে আমার কলিজা, তুমি কেমন আছো গো? কোলে নিয়ে ঝুমা বলল, একটু ভালো নেই, তোমাকে খুব মিস করেছি। ঝুমু বলল, ওরে আমার কলিজাটারে, তাই বুঝি? এই যে দেখো আমি চলে এসেছি তোমার কাছে, আর কোথাও যাব না, প্রমিস। জড়িয়ে ধরে। এবার তুষার বলল, হায় আল্লাহ, এত আদর তো মেয়েটা আমি ওর বাপ হয়েও ওর থেকে পাই না। আচ্ছা আম্মু, তুমি এখন তোমার মাম্মামের কাছ থেকে আমার কোলে আসো। তোমার মাম্মাম খুব অসুস্থ, ব্যথা পাবে তো। ঝুমু বলল, থাক না ভাইয়া আমার কাছে। আরও কাছে নিয়ে তখনই অর্ণা আসলো পিচ্চিটার খাবার নিয়ে। অর্ণা বলল, দেখো না ঝুমুর, ঝুমা তো খাচ্ছেই না কিছুই। তোমার হাতে খেতে খেতে এমন অভ্যাস হয়ে গিয়েছে যে 2 দিন তুমি বাড়িতে ছিলে না, একটা দানা পানিও মুখে দেয় নাই ঝুমা। কালকে রাতে হাতে কোনা 2 চামচ খাবার খেয়েছে, তাও আবার কাঁদিয়ে, অভিযোগ কণ্ঠে। ঝুমু বলল, ঝুমা, এসব যা শুনছি তা কি ঠিক? যদি না খাও তাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। ঝুমা বলল, আমি তোমার হাতে ছাড়া আর কারো হাতে খাবো না। তুষার বলল, রিল্যাক্স আম্মু, এমন করো না, আমার মা না খেলে কি করে হবে বলো? ঝুমু বলল, ভাবি কই, ওর খাবারটা দাও তো, আমি আমার কিউটিকে খাবার খাওয়াবো। এই নাও ওর খাবারের বাটি। কিন্তু তোমার তো এখনও রেস্টের দরকার ঝুমু। অসুবিধা নাই, এখন আমি ঠিক আছি। আর ঝুমা, এখন কিন্তু কোনো অজুহাত চলবে না, খেতে হবে। দাও। ঝুমু খাবার দিল আর ঝুমা খেয়ে নিল। অর্ণা বলল, দেখে মনে হচ্ছে ও আমার মেয়ে না, ঝুমুরের মেয়ে। হেসে ঝুমুর ঝুমাকে খাওয়াচ্ছে। অর্ণা চলে গেল রান্নাঘরে। তুষারের কি জানি কল আসায় বাইরে চলে গেল। আর অপর পাশে রাফি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুমুর ঝুমাকে খাওয়ানো দেখছে। রাফি, যখন আমাদের বেবি হবে তখনও আমাদের বেবিকে এভাবে খাইয়ে দিবে। মনে মনে রাফি আস্তে আস্তে ঝুমুরের রুমে ঢুকলো, কিন্তু সেটা ঝুমু দেখে নাই। ঝুমু ঝুমাকে নিয়ে ব্যস্ত। ঝুমা ওর এই 2 দিনের জমিয়ে রাখা কথা বলছে, আর ঝুমু ওকে খাইয়ে দিচ্ছে আর হাসছে। খাওয়ানো প্রায় শেষের দিকে তখন রাফি গিয়ে ঝুমুরের বিছানায় ওর মুখোমুখি বসল। ঝুমুর রাফিকে দেখে এক তন্দা তাকিয়ে রইল। রাফি বলল, কিরে, এমন করে কি দেখিস? ঝুমুর চোখ সরিয়ে নিল, আর ঝুমা গিয়ে রাফির গলা জড়িয়ে ধরল। ছোট আব্বু, তুমি বলেছিলে আমার জন্য চকলেট নিয়ে আসবে, আমার চকলেট কোথায়? রাফি বলল, এনেছি তো আম্মু। তোমার জন্য চকলেট আনবো না তা কী করে হয়? পকেট থেকে চকলেট বের করে দিয়ে ঝুমা বলল, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ ছোট আব্বু। রাফি বলল, লাভ ইউ টু আমার পিসি জিয়ান। ঝুমাকে চুমু দিয়ে আর ঝুমুর দিকে আর চোখে তাকিয়ে ঝুমু বলল, মামনি পানি খেয়ে নাও। আচ্ছা, উনি আমার রুমে আসলো কেন? সহানুভূতি দেখাতে এসেছে? উনি নিজেই তো বলেছিল যে আমার মুখ উনি কখনো দেখতে চায় না। মনে মনে কথাটা বলল ঝুমু। ঝুমা বলল, আমি আম্মুর কাছে যাব। রাফি বলল, আচ্ছা, তোমার আম্মুর রান্নাঘরে আছে, যাও।
ঝুমা দৌড়ে রান্নাঘরে চলে গেল, আর এদিকে ঝুমুরের তো অসহ্য লাগছে। রাফি ওর আরও কাছে এসে বসেছে। হঠাৎ করে রাফি বলল, এরকম একটা কিউট বেবি যদি আমার থাকতো তাহলে কতই না ভালো হতো। আশ্চর্যজনকভাবে ওনার দিকে তাকিয়ে আছি, কিন্তু কিছু বলছি না। আই উইশ আমারও এমন একটা পরী থাকবে যে আমাকে আব্বু আব্বু বলে ডাকবে। ইস, কবে যে সেদিন আসবে আর তোকে আম্মু বলে ডাকবে। ঝুমুকে উদ্দেশ্য করে মনে মনে। তাহলে বিয়ে করেই ফেলুন না, ভালোই হবে। আমারও দুনিয়ার পাট চুকিয়ে ফেলতে সুবিধা হবে। ঝাঁঝালো কণ্ঠে রাফি। ওর কথাটা শুনে বুকটা ধক করে উঠল। আমি ওর মুখটা চেপে ধরলাম। এমন কথা যদি আর কখনো বলিস তাহলে একদম জানে মেরে ফেলবো। মেরে তো ফেলেছে অনেক আগেই, এখন আবার কি মারবে? আমি আর নিজের মধ্যে বেছে নেই, সেই কবে মরে গেছি। ঝুমুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ওর চোখ বলে দিচ্ছে যে ঝুমু ভালো নেই। হয়েছে, আর পাকনামা করতে হবে না। দুপুর হয়ে গেছে, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। নীলা, ওই নীলা। নীলা রাফি ডাকছে শুনে দৌড়ে ঝুমুরের রুমে এলো। হ্যাঁ ভাইয়া বলো। ঝুমুরের জন্য খাবার নিয়ে আয়, খাবার খেয়ে ওষুধ খেতে হবে ওর। ওকে আনছি, ওয়েট। একটু পরে নীলা খাবার নিয়ে এলো। এই নাও ভাইয়া। আচ্ছা, এখানে রেখে তুই যা। আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবি আমি ঝুমুকে খাওয়াচ্ছি, ঠিক আছে? নীলা আশ্চর্য হয়েও কিছু বললাম না। ওকে ভাইয়া। আর নীলা শোন, যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবি আমি ঝুমুকে খাওয়াচ্ছি, ঠিক আছে? নীলা চলে যাওয়ার পরে রাফি খাবারের প্লেট হাতে নিয়ে ভাত মাখাচ্ছে। ঝুমুরের মুখের সামনে এক লোকমা ধরল। রাফি বলল, নে হা কর। হঠাৎ করে আমার জন্য এত দরদ উথলে পড়লো কেন? আমার জন্য যেহেতু তুই অসুস্থ হয়েছিস সেহেতু আমাকেই তো সুস্থ করে তুলতে হবে, তাই নয় কি? ঝুমু বলল, ও, কর্তব্য পালন করছেন, কিন্তু আমি তো কাউকে দায়ী করিনি। আমি মরে গেলি বা কার কি? অভিমানী কণ্ঠে রাফি বলল, আর একটা এক্সট্রা কথা বলে একদম থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। বলদ কোথাকার, একদম চুপ, একদম চুপচাপ খেয়ে নিবি, বুঝলি? ঝুমুর রাফিকে বরাবরই সবসময় ভয় পায়, তাই তো শত অভিমান থাকা সত্ত্বেও একদম চুপচাপ খেতে লাগলো। কেমন একটা ভালো লাগা কাজ করছে ঝুমুরের মধ্যে, কিন্তু সেদিনের রাফির করা অপমানের কথা মনে পড়তেই সে ভালো লাগাটা উড়ে গেল। খাবার খাওয়ানোর পরে রাফি ওকে ঔষধ খাইয়ে দিল, সাথে একটা ঘুমের ইঞ্জেকশনও দিয়ে দিল। আস্তে আস্তে ঝুমুর ঘুমিয়ে গেল। রাফি আস্তে করে ঝুমুরের কপালে একটা চুমু দিয়ে কাঁথাটা ওর গায়ে জড়িয়ে দিল। রাফি ঝুমুরের ঘরটা খেয়াল করে নাই আগে, তাই সে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। রুমটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো। একদিকে বুক সেলফ, খুব সুন্দর করে বইগুলো তাক করে সাজিয়ে রাখা। ওয়ার্ড্রবের উপরে কয়েকটি শোপিস খুব সুন্দর করে সাজিয়ে রাখা। খাটের বিছানার পাশে সেন্টার টেবিল রাখা, আর তাতে ঝুমুরের হাস্যোজ্জ্বল একটা ছবি রাখা। তার পাশে রাফির দেয়া গিফটগুলো সাজিয়ে রাখা। দেয়ালে ফ্যামিলি পিক লাগানো, বেশিরভাগ পিক ঝুমুর আর রাফির সাথে তোলা। অন্যান্য আসবাবপত্রগুলো যথাস্থানে সুন্দর করে রাখা। রাফি বলল, দেখছি বেশিরভাগ আমার দেয়া জিনিসগুলো দিয়েই ওর রুমটা সাজানো। অসম। হঠাৎ করে রাফির ঝুমুরের পড়ার টেবিলের দিকে নজর গেল। কয়েকটা বই খাতা পরিপাটি করে সাজানো, পাশে একটা ফুলদানি ও একটা কলমদানি, একটা কালো রঙের অ্যাপেল কোম্পানির ল্যাপটপ রাখা, আর এক পাশে খুব সুন্দর করে একটা ডায়েরি রাখা। রাফি এগিয়ে গিয়ে ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে লাগলো। ডায়েরির প্রথমে বড় বড় করে লেখা, ডোন্ট টাচ ইট উইদাউট মাই পারমিশন প্লিজ। আমার অনুমতি ছাড়া এটায় হাত দিবেন না দয়া করে। রাফি। লেখাটা পড়ে হেসে দিলাম। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকে রে গাধি। উপরের লেখাটি দেখে রাফির মনে কৌতূহল জাগলো যে ভিতরে কি আছে তা দেখার। সে দেরি না করে ডায়েরির প্রথম পাতাটা খুলল। সেখানে লেখা, আমার মনের যত অব্যক্ত কথা, না বলা সব কথাগুলো তোমাকে ঘিরে প্রিয়তম। আর লেখাটি দেখে রাফি অবাক হলো যে লেখাটির সাথে তার নামের অধ্যাক্ষর লেখা। তার মানে ডায়েরিটা আমাকে নিয়ে লেখা। বিড়বিড় করে প্রথম পৃষ্ঠা থেকে দ্বিতীয় পৃষ্ঠা উল্টালাম। ডায়েরির লেখা, সত্যি বলতে ভালোবাসা কি তা আমি জানি না, জানতে চাইও না তা নয়। কোনোদিন কোনো ছেলেকে দেখে মনের মাঝে ভালো লাগা বা কোনো ফিলিং সৃষ্টি হয় নাই, শুধুমাত্র একজনকে ছাড়া, যাকে দেখলে আমার দুনিয়াটা উলটপালট হয়ে যায়, যার কথা শুনলে আমি শিহরিত হয়ে যাই, যার কথা চিন্তা করলে সমস্ত ভালো লাগে এসে আমাকে ঘিরে ধরে। সে যে তুমি, আমার প্রিয়তম, আমার সব কিছু যে তুমি রাফি।
আর কয়েক পৃষ্ঠা লেখা পড়ল রাফি। রাফির মুখে হাসি লেগেই আছে। তার কেন জানি খুব ভালো লাগছে ডায়েরিটা পড়তে। সে আরেকটি পৃষ্ঠায় গেল। সেখানে লেখা, জানো, তোমার প্রতি মাঝে মাঝে চাপা অভিমান কাজ করে, কারণ তোমার জন্য আমার প্রতিটা রাত কেঁদে কেঁদে কাটাতে হয়। খুব ভালোবাসি যে তোমায়, কিন্তু তুমি তো আমাকে সহ্যই করতে পারো না। খুব ঘৃণা করো আমায় তুমি। তাই তো লন্ডনে যাওয়ার পরে 5টি বছর একটিবারও খোঁজ নাও নাই আমার। কিন্তু অন্য সবার সাথে দিব্যি কথা বলতে। খুব কষ্ট হয় আমার, বিশ্বাস করো, খুব কষ্ট হয়। সহ্য করতে পারি না তোমার করা আমার প্রতি অবহেলা। বিশ্বাস করবে কিনা জানি না, তোমার জন্য আমি প্রতিটি মুহূর্তে তীর্থের কাকের মতো অপেক্ষা করেছি কখন তুমি আসবে। তোমার প্রতি আমার যে টান, আমার যে ভালোবাসা, সেটা কোনোদিনও তিল পরিমাণও কমবে না, এমনকি মৃত্যুর পরও না। তোমাকে ভালোবাসা যে আমার নেশা হয়ে গিয়েছে, এই নেশা যে আমি কখনো কাটাতে পারবো না। তোমার সাথে আমার এই দূরত্ব, তোমার প্রতি আমার ভালোবাসা একটুকু কমে নাই, বরং আরও বেড়েছে। অনেক ভালোবাসি তোমায়। তোমার আমাকেই তুই বলে ডাকাটা অনেক মিস করি। কেন জানি না, তোমার সাথে অন্য কোনো মেয়েকে আমার সহ্য হয় না। খুব কষ্ট হয় যখন দেখি তোমার সাথে অন্য একটা মেয়ে ঘষাঘষি করছে। তখন বেঁচে থাকার ইচ্ছেটায় আপনা আপনি মরে যায়। অপর পৃষ্ঠা, তুমি হয়তো আমাকে ভালোবাসো না, কারণ তুমি আমার থেকে অনেক সুন্দর, শিক্ষিত, ভালো কোনো মেয়েকে ডিজার্ভ করো। হয়তো আমি তোমার যোগ্য না, তাই তো তুমি আমাকে শতবার অপমান করে বুঝিয়ে দাও যে আমি তোমার মতো স্মার্ট ড্রেসিং ছেলের নখেরও যোগ্য না। অপর পৃষ্ঠা, প্রায় 7 বছরের বেশি সময় ধরে তোমাকে আমি ভালোবাসি, কিন্তু মুখে প্রকাশ করিনি। তোমার প্রেমে অনেক আগে ঘায়াল হয়ে বসে আছি। এখন মনে পড়ে ছোটবেলায় যখন তুমি সবার থেকে বেশি আদর আমাকে করতে। সে যত্ন, আমাকে নিয়ে তোমার পাগলামিগুলা, এসবই তোমাকে আমার ভালো লাগার কারণ। এই ভালো লাগা থেকেই ভালোবাসা। তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আমার স্বপ্ন ও কল্পনাতে শুধু তুমি বিরাজমান। একটা সেকেন্ডের জন্য তোমাকে ভুলতে পারি না। 7 বছর ধরে আমায় ভালোবাসো। ও মাই গড, সে সময় ভালোবাসা কি তা জানতো? চরম অবাক হয়ে। পরের পৃষ্ঠায় লেখা, আমি দিন দিন তোমার জন্য সাইকো হয়ে যাচ্ছি। পুরো ডায়েরিটা রাফির পড়া হয়ে গেছে, শুধুমাত্র 3-4টা পৃষ্ঠা বাকি আছে। সেখানে লেখা, তুমি হয়তো আমাকে চাও না, আমাকে ভালোবাসো না, আমি কোনোদিন তোমাকে জোর করব না এ বিষয়ে। আমি একাই না হয় একতরফা ভালোবেসে যাব। তোমাকে আমায় ভালোবাসতে হবে না। তবে এটা সত্যি যে আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসি যে তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। আমি সেটা কোনোদিন সহ্য করতে পারবো না। আর এটাও চাই না যে আমার জন্য কষ্ট হোক তোমার বা তোমার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে তুমি হারিয়ে ফেলো। তাই যেদিন দেখবে তুমি অন্য কারো হয়ে গেছো, সেদিনই আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, কথা দিলাম। তোমার জন্য আমিও মরতেও পারি, তবে পরকালে আমি আল্লাহর কাছে শুধু তোমাকে আমার জন্য ভিক্ষা চাইব। আমার নামাজের প্রতিটা মুনাজাতে যে শুধু তুমি আছো। এর নিচে লেখা, ভালোবাসি রাফি ভাই, খুব করে ভালোবাসি। আমার প্রতিটা নিঃশ্বাসে যে শুধু তুমি জড়িয়ে আছো রাফি ভাই। আমার মনের গহিনী যে তোমার নাম খোদাই করা। মরে যাব তোমাকে ছাড়া। বিশ্বাস করো, একটু বেঁচে থাকতে পারবো না তুমিহীনা। তুমি যে আমার জীবনের সব, আমার জীবনের সাধনা যে শুধু তুমি। সবশেষে একটা কথাই বলবো, আই লাভ ইউ রাফি ভাইয়া, আই লাভ এ লট। সবটুকু পড়া শেষ করে ডায়েরিটা বন্ধ করে রাফি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে যেখানে ডায়েরিটা ছিল সেখানে রেখে দিল। শেষের পৃষ্ঠা লেখাগুলো পড়ে রাফির মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে। এতটা ভালো যে কেউ কাউকে বাসতে পারে সেটা তার কল্পনাতীত। বিছানার দিকে মুখ করে তাকাতে দেখে সেখানে ঝুমুর শান্ত হয়ে ঘুমিয়ে আছে। কতটা মায়া যে ওর মুখের মধ্যে মিশে আছে। মনে হচ্ছে যে পুরো একটা ঘুম পড়ি। রাফি আস্তে করে গিয়ে ঝুমুরের বিছানার পাশে বসল। ঝুমুরের এক হাত রাফির বুকে নিয়ে ঠেকালো। এতদিন জানতাম যে ছেলেরা ভালোবাসা নিয়ে পাগলামি করে, কিন্তু এখন তো দেখি তার পুরাই উল্টো। ঝুমুরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝুমুরের হাতটা বুক থেকে তুলে একটা চুমু দিল। রাফি বলল, আমিও যে তোকে খুব ভালোবাসি, এর আগে সেটা বুঝিনি মনে মনে। এমন সময় রাফির দাদি রুমে প্রবেশ করে, যেটা রাফি খেয়াল করেনি। রাফি এক ধ্যানে ঝুমুরের দিকে তাকিয়ে ওর হাতটা ধরে বসে আছে। রাফির দাদি সেটা খেয়াল করলেন। সে এসে আলতো করে রাফির কাঁধে হাত রাখলেন। রাফি তো ভয় পেয়ে চমকে পিছনে ঘুরে তাকালো।
রাফি তাকাতেই সে একটা মুচকি হাসি দিল। আরে দাদি, তুমি কখন এলে? অবাক হয়ে তার সাথে সাথে ঝুমুরের হাতটা ছেড়ে দেয়। এই তো মাত্র আসলাম। তা ঝুমু ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ দাদি, অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। ও কিছুক্ষণ ভেবে, দাদু ভাই, ভালোবাসির ঝুমুরকে, তাই না? দাদির কথা শুনে ঝট করে অবাক হয়ে তার দিকে তাকালাম। কি ব্যাপার, দাদি আমার মনের কথা বুঝলো কেমতে? না মানে আসলে দাদি, হ্যাঁ মানে করতে হবে না, সত্যিটা বলতো দেখি। রাফি উঠে গিয়ে ওর দাদিকে জড়িয়ে ধরলো। তোমার সাথে তো আমি আমার সব কিছু শেয়ার করি, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ, এই তো শেয়ার করার নমুনা। তলে তলে এত দূর এগিয়ে গেছো, আমি কিছু বললাম না মন খারাপ করার ভান করে। রাগ করে না দাদি, আমার সুইট হার্ট। তুমি রাগলে আমি কে বুঝবে বলো? পিছন থেকে দাদিকে জড়িয়ে ধরে। তাহলে সত্যি কথাটা বল আমায়, তোর মুখ থেকেই শুনি। হ্যাঁ, আমি ঝুমুরকে ভালোবাসি, এটা সত্যি। বাহ, তাই এটা কি ঝুমুর জানে? না, আমি যে ওকে ভালোবাসি সেটাও জানে না, কিন্তু ও যে আমায় ভালোবাসে সে কথা আমি জানি। কি করে? তোকে কি ও বলেছে নাকি? ভুরু কুঁচকে তারপরে রাফি প্রথম থেকে একে একে সব কিছু বলতে শুরু করলো। কোনো কিছু বাদ দিল না, আর ওর দাদি সব কিছু মন দিয়ে শুনছে। দাদি জানো, তোমার নাতনি নাকি আমায় দীর্ঘ 7 বছর ধরে ভালোবাসে। ওর বয়সী বা কত হবে? 17 থেকে 18 হবে। 7 বছর আগে ভালোবাসা কি সেটা কি ও বুঝতে বলো? হেসে, যাই হোক দাদু ভাই, তুমি কিন্তু আমার দিদা ভাইকে অনেক কষ্ট দিয়েছ, সেটা কিন্তু একদম ঠিক নয়। দাদি মানছি আমি ওর সাথে ভুল করেছি, জানি না ও মাফ করবে কিনা, তাই বলে তুমি আমাকে ভুল বোঝো না। তুমি তো সব কিছু শুনলে, বলো আহ্লাদি সুরে। দাদি বলল, তা যাই হোক না কেন, আমার দিদা ভাইকে তুমি নিজ দায়িত্বে সুস্থ করে তুলবি, আবার আমার দিদার মুখে হাসি ফুটিয়ে তুলবি। আর হ্যাঁ, এবার কিন্তু তোর মনের কথাটা ওকে বলে দিস। রাফি বলল, ওসব তুমি চিন্তা করো না দাদি, ওসব আমি দেখে নেব। আর হ্যাঁ, খুব শীঘ্রই ওকে আমার মনের কথা বলবো। আচ্ছা দাদি, একটা কথা বলো তো, আব্বু দাদু মেজো চাচু বাকি সবাই কি আমাদের সম্পর্কটা মেনে নিবে? কেন মেনে নিবে না? না মানে ঝুমুর আর আমি তো চাচাতো ভাই বোন, তাই না? আসলে মানে আমি বুঝাতে চাচ্ছিলাম আর কি, আমতা আমতা করে। তুই কি বোঝাতে চেয়েছিস? আমি তো বুঝতে পারছি। আচ্ছা দেখ, আমি আর তোর দাদু কিন্তু আপন খালাতো ভাই বোন, তাই বলে কি আমাদের বিয়ে হয় নাই? তাও আবার তোর দাদু আমায় পছন্দ করে বিয়ে করেছে, তাহলে তোদের সম্পর্ক কেন মেনে নেবে না? এরকম রিলেশন তো প্রায়ই হয়ে থাকে। তোমার তো শিওর হয়ে কি করে বলছো বলো তো? কারণ তোর আর ঝুমুরের বিয়ে অনেক আগে থেকে পাকা করে রাখা হয়েছে। হেসে রাফি বলল, হ্যাঁ কি বলো এসব? বিষম খেয়ে, হ্যাঁ দাদু ভাই, তুই তো জানিস মিলির জন্য অনেক ভালো একটা সম্বন্ধ এসেছে। তো যেদিন মিলির এঙ্গেজমেন্ট হবে সেদিনই ঝুমুরের সাথে তোর আকদ করে দেয়া হবে। রাফির মাথায় হাত বুলিয়ে দিয়ে, ও মাই গড, দাদি এত বড় একটা খবর তুমি আমাকে আগে কেন বলনি? খুশিতে আত্মহারা হয়েছে। এখন এত উত্তেজিত হোস না, আগে ঝুমুরকে তুই সুস্থ করে তুল দাদু ভাই। আর হ্যাঁ, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তুই এখনো খাস নাই কেন? তাড়াতাড়ি নিচে গিয়ে খেয়ে আয়। দাদি যে খুশির খবরটা তুমি দিয়েছ তাতে আমার পেট ভরে গিয়েছে। ফাইনালি ঝুমু আমার হবে। আই এম সো হ্যাপি দাদি। দাদিকে শক্ত করে জড়িয়ে ধরে, হয়েছে হয়েছে, এখন তুই নিচে যা আর নীলাকে একটু বল এখানে আসতে। যা যা, জোর করে পাঠিয়ে দিয়ে। রাফি ঝুমুরের দিকে এক নজর তাকিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে নীলাকে পাঠিয়ে দিল ঝুমুরের রুমে। আর রাফি খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। খুব নামি দামি একটা কোম্পানি ওদের। এ কোম্পানির মালিক রাফির দাদা আশফাক চৌধুরী। অনেক পরিশ্রমের পরে কোম্পানিটা আজ এ পর্যায়ে এসেছে। এখন রাফির বাবা সহ বাকি চাচারা আর তুষার সব দেখাশোনা করছে। আর আজকে থেকে রাফিও এ কোম্পানির সিইও পদে জয়েন করবে। গতকাল ঝুমুরের জন্য অফিসে যেতে পারেনি রাফি, এমনকি আজকে সকালেও তাই বিকালবেলা গেল। রাফি আজ যে পুরাই ফর্মাল টাইপের হয়ে অফিসে গেছে। সাদা শার্টের সাথে কালো কোট আর সাদা প্যান্ট, চুলগুলো একদিকে জেল করা, একদম অফিস গেট আপ। তখনই ঈশান কল দিল। একদিকে গাড়ি ড্রাইভ নিজে করছে, অন্যদিকে ঈশানের সাথে কথা বলছে। ওর সাথে কথা বলতে বলতে অফিসে পৌঁছে গেল। তারপরে গাড়িটা সঠিক জায়গায় পার্ক করে গাড়ি থেকে বের হয়ে দরজা নক করে দিল। রাফির আসার অপেক্ষায় এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলেন অফিসের ম্যানেজার আর অফিসের কিছু স্টাফ। রাফি তাদের কাছে যেতেই তারা ওর সাথে হ্যান্ডশেক করে অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে গেল। ভিতরে অফিসের বাকি সব স্টাফ
রাফিকে ফুল দিয়ে স্বাগতম জানালো আর রাফি সবার সাথে পরিচিত হয়ে নিল। অফিসের ম্যানেজার সবাইকে জানিয়ে দিল যে রাফি চৌধুরী আজ থেকে এ অফিসে সিইও হয়ে জয়েন করবে। অফিসের বেশিরভাগ মেয়েরা রাফিকে দেখে ফিদা, কিন্তু রাফির ওদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তার পুরো হৃদয় জুড়ে যে আছে শুধু তার ঝুমু। ম্যানেজার রাফিকে ওর কেবিনে নিয়ে গেল। রাফির রুমটা খুব সুন্দর করে গোছালো আর পরিষ্কার করা। ওদের অফিসের 10 তলা থেকে শহরের অনেক দূর অবধি দেখা যায়। রাফির রুমও 10 তলার এক খোলা সাইডে। তুষারের কেবিন রাফির কেবিনের পাশে। তুষার এই অফিসে একজন এমডি। আজকে তুষার অফিসে আসে নাই, শুধু রাফি এসেছে। সে আগে থেকেই তুষারের কাছ থেকে সিইও এর কাজ সম্পর্কে ধারণা নিয়েছিল। আর রাফিরও কিছু অভিজ্ঞতা আছে এ বিষয়ে, তাই ওকে আর ভিন্ন করে বুঝিয়ে দিতে হলো না। রাফি ওর ক্যাবিনেটটা ঘুরে ঘুরে দেখে ম্যানেজারের দিকে ঘুরে তাকালো। রাফি বলল, খুব সুন্দর কেবিন, আই লাইক ইট। ম্যানেজার একটা যুবক টাইপের ছেলেকে নিয়ে আসলো। ম্যানেজার বলল, স্যার আজ থেকে এ আপনার পিএ, আর এর নাম রিজু আহমেদ। ম্যানেজার রিজুকে রাফির সাথে পরিচয় করিয়ে দিয়ে চলে গেল। রিজু ছেলেটা অনেক ভালো, আর তার সাথে কাজেও অনেক ন্যায়পরায়ণ, অনেক এক্সপেরিয়েন্স আছে, খুবই ভদ্র। রিসেন্টলি যে ডিলগুলো হয়েছে সে সবগুলো রাফিকে খুব সুন্দর করে বুঝিয়ে বলল। ফাইলগুলো এগিয়ে দিল। রাফির ভাগে যে ডিলগুলো পড়েছে সেগুলো নিয়েও আলোচনা করলো। তারপরে রাফির অধীনে যারা কাজ করবে তাদের সাথে রিজু রাফির পরিচয় করিয়ে দিল অফিসের নতুন সিইও হিসেবে। সবার সাথে পরিচয় পর্ব শেষ করে রাফি তাদেরকে তার সাথে কাজ করতে হলে যে রুলসগুলো মেনে নিয়ে কাজ করতে হবে সে সম্পর্কে সবাইকে অবগত করলো। আজ প্রথম দিন, তাই রিজুর সাথে আরও বেশি কিছুক্ষণ আলাপ করে অফিসটা দেখে বাসার দিকে রওনা হলো। অপর দিকে ঝুমুরের ঘুম ভেঙেছে পানির পিপাসার জন্য। চোখ পিটপিট করে সে চারিদিকে তাকালো। ঝুমুর দেখলো তার পাশে নীলা শুয়ে উল্টো দিকে ঘুরে ফোন টিপতেছে। ঝুমুর আস্তে করে উঠে বিছানায় বসলো। পাশে নীলা শব্দ পেয়ে ঝুমুরের দিকে তাকালো আর ব্যস্ত হয়ে বলল, ঝুমুর, কিছু কি লাগবে তোর? আসলে গলাটা শুকিয়ে গেছে রে, পানি খাবো। পাশের টেবিল থেকে পানি এনে নীলা ঝুমুরের কাছে দিল। এই নে ধর। ঢকঢক করে সব পানি খেয়ে নিলাম। থ্যাঙ্কস। দুর্বলতা কি একটু কমেছে ঝুমুর? পাশে বসে কোমল কণ্ঠে। একটু কমেছে, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না। ও আচ্ছা, তুই আগে ড্রেসটা চেঞ্জ করে নে, তারপর যা ইচ্ছে হয় তাই করিস, ওকে? হ্যাঁ, আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে হবে। আচ্ছা, আব্বু আম্মু বড় আম্মু সবাই কই? কারো কোনো সারা শব্দ নেই। ফ্যাক্টরিতে কি জানি একটা সমস্যা হয়েছে, তাই তারা 5 ভাই সেখানে গেছে। মেজর চাচু তো যেতেই চাইছিলেন না, পরে আমি আর ভাইয়া বলছি টেনশন না করতে, আমরা আছি তো, এই বুঝিয়ে পাঠিয়েছি। আম্মুর আর মেজো আম্মু তোর প্রিয় খাবার বানাতে ব্যস্ত, আর রাফি ভাই অফিসে গেছে, বাকি কে কোথায় আছে জানি না, একদমই বলে দিলাম। আমি শুধু জিজ্ঞেস করেছি আব্বু আম্মু আর বড় আম্মুর কথা। আসলে তুই একটা মাথা মোটা বলদ, মাথা ঝাঁকিয়ে। নীলা বলল, আমি মাথা মোটা বলদ হলে তুই আমার পেয়ারি বোন বলদি জম্বুরা। হোয়াট ডু ইউ মিন বলদি জম্বুরা? নীলা বলল, কিছু না, তুই চল আগে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করবি। তারপর ঝুমুকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলাম।